নমস্কার। আমি এবার একটি গল্প আপনাদেরকে শোনাবো, যে গল্পটি সুন্দরবনের সত্য ঘটনা অবলম্বনে আমার মাস্টারমশাই লেখা অশোক কুমার পাত্র মহাশয়ের এই গল্পটি আমি প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের কাছে পুরস্কৃত হয়েছিলাম। তারপর যিনি বর্তমান মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছেও পুরস্কৃত হয়েছিলাম আমি। তো এখন আপনাদের কেমন লাগে আপনারা শুনে বলবেন, কারণ আমি তো অন্ধ মানুষ, পড়াশোনাও করিনি, তাই ভুলভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এইটুকু আশা রেখে আমি এই গল্পটি শুরু করছি। গল্পটির নাম কোটালের গ্রাস। কি করবে আরতি? কাকেই বা দোষ দেবে সে? এটা কি শুধু তার ভাগ্যের দোষ? সে কি করতে পারে? পরপর কয়েকটা দুর্ঘটনা তার জীবনে ঘটে যাচ্ছে, তার জন্য সে নিজে কতটাই বা দায়ী? এই দুর্ঘটনাগুলোর বিরুদ্ধে তার কি কিছু করার ছিল? এখন শুধু নীরবে চোখের জল ফেলা। অনাগত ভবিষ্যতের বীভৎস ছবিটা তাকে যেন গিলে ফেলতে চাইছে। তাও সহ্য করা যেত, কিন্তু ওরা বলল আমি নাকি। শিউরে ওঠে আরতি। আমি? যেদিন মানুষটা গঙ্গাধর মাঝির ট্রলারে কানাই, যোগেন, বাটুল এদের সঙ্গে প্রথমবার সমুদ্রে জালে গিয়েছিল, সেদিনই আরতি তার দুর্ভাগ্যের ইঙ্গিত পেয়ে গিয়েছিল। অজানা আশঙ্কায় তার বুকটা কেঁপে যেত মাঝে মাঝে। সেদিন প্রায় 19 দিন পরে বাড়ি ফিরে এসেছিল নিতাই দাস। এক কাঠাও চাষের জমি ছিল না নিতাইদের। সরকারি অনুদানে 12 কাঠা জমি পাট্টা পেয়েছিল নিতাই। অবশ্য তার জন্য কম মেহনত করতে হয়নি তাকে। পঞ্চায়েত সদস্যদের সঙ্গে কতদিন না ঘুরেছে নিতাই। মিছিলে দুহাত তুলে কত স্লোগানই দিয়েছে, কাজ কামাই করেছে মিটিংয়ের সমর্থকের ভিড় বাড়াতে। আর তবেই তো সে নিজেকে পার্টির একজন বলে প্রমাণ করতে পেরেছিল। আর সেই জন্যে পুরস্কার স্বরূপ তাকে 12 কাঠা খাস জমি পাইয়ে দেওয়া হয়েছিল। সে জমিটাও আজ আর নেই নিতাইদের চাষে। গেল আশ্বিনে ছেলেটার এমন পেটের ব্যামো ধরল যে আর কোথাও কানাকড়ি না পেয়ে সেই পাট্টা জমিটাই হারাধন সামন্তর কাছে 2000 টাকায় বন্ধক রেখে তবেই নিতাই ছেলেটাকে বাঁচিয়েছিল। গত বছর থেকে তাই খাটো আর খাও, নইলে উপবাস। আর খাটলেও লোকে সময় মতো টাকা পয়সা দিতে চায় না। বারবার ঘুরে ঘুরে আদায় করতে হয় মজুরির টাকা। তাই এবারের চাষে নিতাই আর জনমজুর খাটবে না। গঙ্গাধর মাঝির সঙ্গে বার সমুদ্রে জালে যাবে। যদি কপাল ভালো হয় তো এক টানায় জাল ভর্তি হয়ে যাবে সাদা ইলিশে। ভাগে 2-3 হাজারও পেয়ে যেতে পারে এক খেপে। সুতরাং সুযোগ হাতছাড়া করতে চায় না নিতাই। বেরিয়ে পড়ে গঙ্গাধর মাঝির সঙ্গে। 19 দিন বাদে ফিরে এলেও 2500 করকরে নোট নিয়ে আরতির হাতে তুলে দিয়েছিল নিতাই সেবার। জমিটা হারাধন সামন্তর কাছ থেকে ছাড়িয়ে নিজের করে নিয়েছে সে। কিন্তু সংসার চলবে কি করে? যা রোজগার করে এনেছিল তার সবটাই তো শেষ হয়ে গেছে। নিতাই আবার গঙ্গাধর মাঝির ট্রলারে যায়। মন না চাইলেও আরতিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় নিতাইয়ের চলে যাওয়াকে। সাথী ট্রলারগুলো 2-4 দিন আগে পাছে ফিরে এলেও গঙ্গাধর মাঝির ট্রলার সেবার আর ফিরে আসেনি। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে সাগর গর্ভেই হারিয়ে গেছে নিতাই। সমুদ্রের রত্ন আহরণ করতে গিয়ে নিজেই সমুদ্র গর্ভে হারিয়ে গেছে। ডাক ছেড়ে কাঁদলেও আরতির কপালে আর সিঁদুর ওঠেনি। সে প্রায় 4 বছর আগেকার কথা। এখন মাঝে মাঝে কখনো বা আরতির ঘুম আসে না। তখনই আরতি বুঝতে পারে কখন তার বালিশটা ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। নাকে অকারণ সর্দি আসে। হাত বাড়িয়ে দেখে নেয়
ঘুমের ঘোরে সুবল মশারির বাইরে চলে গেছে কিনা। এই সুবল বিধবার একমাত্র সম্বল। তার বাপ জমিটা মহাজনের কাছ থেকে ছাড়িয়ে রেখে সেই যা চলে গেল, বেচারা আর ফিরতে পারল না। সুবলের তখন 7 বছর বয়স। মানুষটা ছেলের হাতের আগুনটাও পেল না গো। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সারা বুকটা খালি করে দিয়ে। ঘুম আসে না আরতির, রাত ফিকে হয়ে যায়। উঠে পড়ে সে, পরের দিনের প্রাত্যহিক কাজে ডুবে যায়। পোড়া পেটটা কোনো কথা শুনতে চায় না যে। নিতাইয়ের বংশধর সুবলকে মানুষ করতে হলে তাকে অনেক তো কষ্ট করতে হবে। এইভাবে দিন কেটে যাচ্ছিল। সেদিন সুবল বায়না ধরল, তপন, সুকেশ ওরা সবাই নদীতে কাঁকড়া ধরতে যাবে, ওদের সঙ্গে সেও যাবে। ও মা, না, তুই যাবি না। মায়ের সভয় নিষেধ, কিন্তু কোনো কথাই শুনতে চায় না সে। সুবল বন্ধুদের সঙ্গে যাবেই। ইতিমধ্যে 2-1 দিন গিয়ে সে দেখে এসেছে তার বন্ধুরা সুতলি ফেলে কিভাবে কাঁকড়া ধরে। নদীতে কাঁকড়া ধরার মজাটাই আলাদা। জোয়ারের জল যতই উঠে আসছে আর কাঁকড়াগুলো খাবারের খোঁজে সুতলিতে টান মারছে। ছাঁকনি জাল জলের মধ্যে ঢুকিয়ে দিয়ে তুলে ফেললেই একটি কাঁকড়া। দারুণ মজা, সে যাবেই। মায়ের কোনো কথাই শুনবে না সে। পৃথিবীতে আপন বলতে এই নয়নের নিধি ছাড়া তো আর কেউ নেই আরতির। তাই বাঁধ ভাঙা স্নেহ আর ভালোবাসা, সুন্দরবনের নোনা জলের নদীতে কাঁকড়া ধরে বহু মানুষের জীবন জীবিকা চলে। ওরা 4-5 জন বন্ধু মিলে হই হুল্লোড় করতে করতে কাঁকড়া ধরছে মৃদঙ্গ ভাঙার কূলে। পূর্ণিমার ভরা কোটালের জোয়ার তিত্তির করে উঠে আসছে বাউন্ডারির কোলে। একটি বড় কাঁকড়া লেগেছে প্রশান্তর সুতলিতে। সেটাকে তুলতে গিয়ে ওরা অনেকটা জলে নেমে গেছে। সুবল তো সবার আগে নেমে নদীর দিকে পিছন ফিরে কাঁকড়াটাকে পাকড়াও করার মজা দেখছে। কিন্তু কখন যে গভীর জলের কুমির তাদেরকে লক্ষ্য করে একেবারে কাছেই এসে গেছে তা কেউই লক্ষ্য করেনি। মুহূর্তে দৌড়ে সবাই নদীর পাড়ে উঠে এলো। সেখান থেকে শুধুই দেখলো কোন এক অদৃশ্য জন্তু জলের সামান্য নিচ দিয়ে সুবলকে ছোঁ মেরে নিয়ে চলে যাচ্ছে মাঝ নদীর দিকে। সুবলের ভয়ার্ত চিৎকার, প্রশান্ত, তপন, সুকেশ, আমাকে কুমির নিয়ে পালাচ্ছে, ধর, আমাকে ধর। ওরা অসহায়ের মতো অপলক দৃষ্টিতে নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সুবল এক সময় ডুবে গেল পূর্ণিমার ভরা গাঙে। গ্রাম শুদ্ধ লোক ছুটে এসে ভিড় করলো নদীর পাড়ে। ভরা কোটালের মৃদঙ্গ ভাঙা থই থই করছে দুপাশের বাউন্ডারিতে। নির্বাক আরতি, গায়ে মাথায় তার কাপড় নেই, উদ্ভ্রান্ত এক পাগলের মূর্তি। চোখে কোন এক অদ্ভুত দৃষ্টি, কোনো দিকেই যেন স্থির নিশানা নেই চোখে দেখে, কোনো দিকেই যেন স্থির নিশানা নেই তার চোখে। তাকে দেখে গায়ের অন্যান্য বৌঝিয়েরা সরে যায় তার চলার পথ থেকে। কেউ কেউ বলল, ওকে একটু কাঁদাও, নইলে পাগল হয়ে যাবে। এমন কপাল করে এসেছিল মেয়েটা, স্বামীও গেল, পুত্রও গেল। জনান্তিকে কেউ বলল, দূর হতভাগী, দূর হ, ভাতার খাকি, পুত খাকি, তোর মুখ দেখলেও পাপ হয়। কথাটা আরতির কানে গেল। উদ্ভ্রান্ত আরতি যেন কিছু ভাবল, তারপর দৌড়ে চলে গেল সেখান থেকে, যেন পালিয়েই বাঁচল সে। পরদিন মৃদঙ্গ ভাঙায় আবার জোয়ার এলো। দেখা গেল শাড়ি পরা একটি লাশ ভাসছে কোটালের জলে। জোয়ারের স্রোতে আটকে আছে বানি গাছের ডালপালায়। নমস্কার। খুব সুন্দর।